আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম সকাল 10টার সংবাদে। রঙিন টিভির পক্ষ থেকে আমি তানজিল সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোবা শামসু দেশে নতুন দল গঠন করেছে। দলের নাম হলো জনদরদি পার্টি আর মার্কা হলো কলম। বাংলাদেশের ষষ্ঠ রাজনৈতিক দল হিসেবে কোবা শামসু জনদরদি পার্টি যাত্রা শুরু করলো। প্রথম সম্মেলনে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়, এতে করে কোবা শামসুর জনপ্রিয়তা আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ কামাল মজুমদার বলেছেন, শামসুর মাধ্যমে এদেশের সুষ্ঠু রাজনীতির ধারা ফিরে আসবে। এ ব্যাপারে জনতা পার্টির প্রেসিডেন্ট সদস্য অর্থমন্ত্রী ইকবাল মাহমুদ বলেছেন, রাজনৈতিক দল গঠন করলে দেশ চালানো যায় না। জনগণের ম্যান্ডেট আর সমর্থন লাগে, শামসুর সে সমর্থন নাই। শামসু দেশে নতুন রাজনৈতিক দল গঠন করে জনগণকে ধোঁকা দিচ্ছে। সে তো একজন অসুস্থ মানসিক বিকারগ্রস্ত লোক। জনতা পার্টিতে থাকাকালীন তার কারণে আমাদের দলে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন কিছুদিন পরই শামসু সহ তার জনদরদি পার্টি বিলীন হয়ে যাবে। তিনি আরো বলেছেন, জনগণ একে বঞ্চিত করতে বিন্দু পরিমাণ সময় নেবে না। এদিকে তোফায়েল আহমেদের ছেলের গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আসতে হবে। রাজনৈতিক ক্ষমতাকে পুজো করে কেউ কোনো ফায়দা হাসিল করতে পারলেও সেটা তাই টিকে রাখতে পারবে না। তিনি বলেছেন, আমাদের প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা সঠিক বিচার করবে। অবশেষে শামসু আমাদের জন্য সবচাইতে বড় গলার কাটা হয়ে গেল লিডার। এর মনের মধ্যে এটাই আসছিল, দলে দলে নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলালো। এখানে চাপের কিছু নাই মোল্লা, গণতান্ত্রিক দেশে নতুন রাজনৈতিক দল গঠন করতেই পারে। তাই বলে তো আর জনতা পার্টিকে ডিবেট করতে পারবে না। আর শামসু কিন্তু তোমাদের কারণে এটা করার সুযোগ পেয়েছে। আমাকে আর দোষ দিয়েন না লিডার, এই শামসু শামসু করে আমার জীবনের সবকিছু আমি শেষ করে ফেলাচ্ছি। দলের সাধারণ সম্পাদকের পদও পর্যন্ত হারাচ্ছি। এরপরেও আমি শালাকে থামাতে পারিনি। আর সবকিছুর মূলে তো তোফায়েল, দলের শুধু নিজের স্বার্থটাই বুঝে গেল। মোল্লা, আসলে তোমরা একই ঘাটের মাঝে। আমার নির্দেশনা কেউ শুনো নাই, শামসুর সাথে শত্রুতা করতে করতে তোমরাও উপরে তুলে দিছো। বেয়াদবি মাফ করবেন লিডার, আপনি যদি প্রশ্রয় না দিলেন তাহলে এই শামসু শালার বেটা কোনোদিনও দুর্দশা হয়ে উঠে পারলনি না। আর জনতা পার্টির মান সম্মান নষ্ট করার পেছনে তোফায়েল আর তার ছেলে অনেক অংশে জড়িত। এর বেটাকে দিয়ে এটাই কি করলো, মিডিয়া তো ঘন্টায় ঘন্টায় সরকারকে ধুয়ে দিচ্ছে। দল থেকে এর বিরুদ্ধে অ্যাকশন না নিলে সাধারণ জনগণের সামনে আপনিও মুখ দেখাতে পারবেন না, আমরাও মুখ দেখাতে পারবো না। এই ব্যাপারে তদন্ত চলতেছে। এখানে কে দোষী কে নির্দোষ এর উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হবে। আর শামসুর সমাবেশে জনতা পার্টির অনেক নেতা উপস্থিত হয়েছিল, তাদের তালিকা করো, এদের সবাইকে বহিষ্কার করতে হবে। বিষয়টা আমার কানেও আসছে লিডার, মিন্টুকে বলছি তদন্ত করতে, ওই এই ব্যাপারে কাজ করছে। আমি খোঁজ নিয়ে দেখছি, মানিকগঞ্জের জেলা সভাপতি, নারায়ণগঞ্জের জেলা সেক্রেটারি সানাউল, ঢাকা দক্ষিণের জনতা পার্টির আহ্বায়ক এগুলা সহ আরো অনেকেই উপস্থিত ছিল শামসুর সমাবেশে। জনকল্যাণ পার্টির খায়রুল আমাদের সাথে এই পোল্টিটা কেমনে নিতে পারলো? পোল্টি তো নিবেই, আমরা তো শুধু দলের কোন দল নিয়ে পড়ে আছি, এগুলো দেখার সময় আছে নাকি? আর তোফায়েলেক যে এত বড় দায়িত্ব দিচ্ছেন, এই কি করে বাড়িচ্ছে দলের জন্য? ব্যাটার কেলেঙ্কারি তো থামাবার বাড়িচ্ছে না। আমাদের এই খামখেয়ালির কারণে শালার ব্যাটারের 4 দলীয় ঐক্যজোট গঠন করে ফেলালো। এর টার্গেট কিন্তু লিডার সরকারকে গদি থেকে নামানো। হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারছি। খায়রুলের বক্তব্য শুনছি, খুবই আক্রমণাত্মক। হাইরুল তো সরকারকে একেবারে ধুয়ে দিছে লিডার, এর ব্যাপারে কিন্তু কোনো একটা অ্যাকশন নিতেই হবে। আর আপনি দলের সাধারণ সম্পাদক পদের ব্যাপারে একটু গুরুত্ব দেন। তোফায়েল কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য হানিফকে এই পদে বসাতে চাচ্ছে। সামনে কিন্তু বড় বিপদ আসছে লিডার, আমরা যদি কোনো প্রস্তুতি না নেই তাহলে দেশ ছেড়ে পালাতে হবে, কয়ে দিলাম। এবি পার্টি, ওয়াকাস পার্টি, জনকল্যাণ পার্টি শামসুর সাথে জোট হয়ে বড় কোনো প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি সবই দেখতেছি মোল্লা, কোনো কিছু আমার নজরে এড়াতে পারবে না। এখন তোমাকে যা যা বললাম এইগুলো ঠিকঠাক মতো করো। সাংগঠনিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে, যাতে করে বিরোধী দল আর কোনোভাবেই মাঠে আন্দোলন করার সুযোগ না পায়। ঠিক আছে লিডার, আমি তাহলে উঠলাম, আর দলের গাদ্দারদেরকে খুঁজে বের করা শুরু করে দিচ্ছি। আচ্ছা, যাও। ভাইরে, জেলের ভেতর এই প্রথম কেউ মানবিকতা দেখালো। যেদিন এই লাল ঘরে ঢুকি কতই যে কষ্ট পাচ্ছি। আপনার পরিবারের লোকের কি খবর? তারা আর কোনো যোগাযোগ করে নাই? পরিবার বলতে আছে একটা বেটা, বউটা তো আমার চিন্তা করতে করতে মরে গেছে। শুনছি বেটাটা গত মাসে বিয়েও করছে। তারা আপনার সাথে দেখা করবে আসে না বদি ভাই? বিয়ে করার পর বেটা একবার দেখা করবে আসছিল, তারপর আর আসে না। টাকা পয়সা থেকে শুরু করে খাওয়া দাওয়া কত যে কষ্ট পাচ্ছি তোমাকে বুঝাবার পাবো না। তে আপনি আর আইন দাদু তো একসাথে জেলে ঢুকছিলেন, সবকিছু কেমনে ম্যানেজ করছেন? শুরুর দিকে অনেক কষ্ট আছে, একটা বিড়ির জন্য কত মানুষের হাত পা টিপে দিছি। আর জেলে আসার পর থেকে তো বাড়ির খাবার এই পেটে পড়েনি। আচ্ছা, আপনারা যে বিনা দোষে জেল কাটিচ্ছেন, কোনো চেষ্টা করেন নাই বাই হওয়ার? গরিব মানুষের কেউ নাই রে ভাই, কয়েকটা টাকা বাঁচানোর জন্য আনোয়ার ভাইয়ের টেরাকও তুলছিলাম।
ভাগ্য দোষে মাদক মামলায় এখন যাবজ্জীবন জেল খাটা লাগিচ্ছে। আর আমার তো কেউ নাই যে এখান থেকে বের করার চেষ্টা করবি। যাই হোক বদি ভাই, কষ্ট পাই আর কি হবি, কপালে আসলো জেল খাটা, খন্ডান তো যাবি না। হরে শক্ত সামর্থ্য কোনো লোক আসিল না, সেই জন্যই তো ফাঁসে গেছি। আর আনোয়ার ভাইয়ের তো আরো দুর্দশা, আর বউ তো অন্যজনের সাথে ঘর সংসার করিচ্ছে। বৃদ্ধ মা আসিল, জেলে ঢোকার 1 বছর পরে তাইও মরে গেছে। আপনাকে দুজনের কথা শুনে খুব খারাপ লাগছে ভাই। চিন্তা করেন না, যতদিন জেলে আছি আপনাকে কোনো সমস্যা হবে দেবো না। আর যদি তাড়াতাড়ি বাইরে হতে পারি তাহলে আপনাকে জন্য কিছু করার চেষ্টা করবো। 22 বছর ধরে এই অন্ধকার জেলে পড়ে আছি, জীবন যৌবন সব শেষ, বার হয়ে আর কি কর্ম। তাই বাকিটা জীবন এর ভিতরে আল্লাহর ইবাদত করে কেটে দিবে চাচ্ছি। এ তোতা, তোকে আমি সারা মাঠ খুঁজে আসলাম, আর তুই এটি আর এটা কেটে রে। ওই যে চাচা আইন দাদুর সাথে যে ধরা পড়ছিল না, ঢাকায় রিক্সা চালাতো। ও চিনছি চিনছি। হাই রে ভাই, আপনাদের কথা শুনে খুব খারাপ লাগছে। 22 বছর ধরে বিনা দোষে জেল খাটতেছেন। বদি ভাই, এটা হচ্ছে শফিক চাচা, এই এলাকার এমপি ছিল, সদনতপুরে জেলে আছে। সুতনে পড়ে বলতে জনগণের 200 কোটি টাকা মারে দিছে। আর এমপি হওয়ার পরে এলাকার সমস্ত সরকারি লিডার ছিল, এখন মোটা দাগে ছেঁকা খাইয়া জেলে ঢুকছে। এ তোতা, মিশাই আমার নামে মানুষের কাছে বদনাম করছো কি জন্য? 200 কোটি টাকা কি আমি একলাই মেরে দিছিলাম, তুই সাথে আসিল না? না না, আমি কি আপনার সাথে থাকবো? আমি নির্দোষ, সেটা প্রমাণ করেই ছাড়বো। তাহলে তোতা তুমিও আমার মতো ভুক্তভোগী। এ ভাই, আপনি কার কথা শুনছেন? তোতাকে আপনি চিনেন? এই হলো বিশ্ব হারামি, জেলে আসে এখন ছবি সাচ্ছে। বাইরে থাকতে যে কত কাম করছে তার কোনো হিসাব নাই। বুঝছি বারে, রাজনীতি করলে ওই রকম দুর্নাম থাকি। তাহলে তোতা থাকো, আমি লোকারে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, জান বদি ভাই, আর কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। ঠিক আছে। চাচা ফটি কি বিচিতে টাকা লেখা দিয়ে গেছে? দিছে, তবে বেশি না। তে কি আছে? আমার টাকা শেষ হয়ে গেছে, তো চলেন ক্যান্টিন থেকে কিছু কিনে খেয়ে আসি। টেকা তো শেষ হবি, যে হারে জেলের মধ্যে জনদরদি হসু। 1 খিলেচ্ছু 1 খিলেচ্ছু, 1 ডাকিলে যে ওডো ওডো কিনে দিচ্ছু। তাও তো আমি ভালো কামই করেছি, আপনার মতো তো চোর করে পালতেছি না। যে হারে সাদেক মেম্বারের বাড়লে পুষতেছি, আনেগের পাইলে কোনো লাভ আছে? পাগলা, এই শফিক 1 টাকা বিনা কারণে কোনো ইনভেস্ট করে না। বাইরে খালি বাইরে হয় না, পই পই করে সব টাকার স্বার্থ হাসিল করবো। আপনি যেরকম ক্রিমিনাল সোদার লোক, চিন্তা ভাবনা ওই রকমই। তো চলেন ক্যান্টিনে যাওয়া লাগবে, খিদে লাগছে। আচ্ছা চল। মিডিয়া তো এখন তোমার পরে কথা করছে শামসু। সব মিডিয়া কথা বলিচ্ছে না চাচা, গুটি কয়েকটা মিডিয়া কথা বলতিছে। আস্তে আস্তে সবাই দিবিনি। আর সারা দেশ থেকে জনতা পার্টির যে সকল নেতাগুলো আসছিল, তুমি কি সবাইকে ইনভাইট করছিলে নাকি? না দেয়নি, যারা ভালোবাসে তারা আপনি আপনি চলে আসে, ডাকতে হয় না। যা চিন্তা করছিলাম আল্লাহর রহমতে তার চাইতে বেশি লোকের সমাগম হচ্ছে। ঠিকই কথা শামসু, সমাবেশটা যদি খোলা মাঠে করা গেল নি তাহলে দেখলেনি ইতিহাসের সেরা জমায়েত হতো। তে শামসু, কমিটি তো খালি আহ্বায়ক আকারে করলে, পূর্ণাঙ্গ করবে কবে? সেটা আরো কয়েকদিন যাক, সামনে আরো মেলা চমক আছে হাবিব ভাই। যে সেলিমকে তো দেখলাম না, স্বরাষ্ট্রমন্ত্রী কি আসেনি? না, আমি নিষেধ করছিলাম যাতে কোনো কুন্দল তৈরি না হয়, তাই তো আমাকে লোক আপাতত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তো থাকতে হবে। তাহলে কি পরবর্তীতে সেলিম এক সাধারণ সম্পাদক বানাবে নাকি? সেটা সময় বলে দিবি চাচা, কার পদপন্ন কোথায় হবে। তাহলে আমরা কি করবো? পদত্যাগ করে জনদরদি পার্টি জয়েন করবো নাকি? আগে করার দরকার নাই, আগে অসমাপ্ত কমিটিগুলো নিয়ে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেন। সময় হলে জনতা পার্টি ঠিক আপনাকে বহিষ্কার করে দিবিনি, তখন ওই সময় মনের মতন করে সবকিছু সাজিলিয়েন। ঠিকই বলছো, এর মধ্যে আমাদের প্রস্তুতি নিয়ে সবকিছু গোছাতে হবে। আর শামসু, আয়নালের ব্যাপারটা তোমাকে বলছিলাম না? হ্যাঁ, রাব্বিক খোঁজার কথা বলেছেন না, ডিবিক বলে তুমি ঠিকই খুঁজে বাইর করবিনি। আর খোঁজা লাগতেছে না, মাল আপনা আপনি এসে ধরা দিছে। কেমনে ধরা দিল? এই শালার বেটাটা ক্যামেরা নিয়ে এসে ঢাকাতে উবার গাড়ি কিনছিল। আর র্যালির জন্য যে আমরা উবার গাড়িগুলো ঠিক করছিলাম না, ওর মধ্যে রাব্বির গাড়িও ছিল। যখনই স্লিপ নিয়ে টেরার কাছে ভাড়া নিয়ে বেড়াচ্ছে তখনই ধরা খাইয়া গেছে। তাহলে তো ভালোই হচ্ছে, মাদারি কই? টেরা নিয়ে যায় নিচের গোডাউনে বান্ধে থুছে। সামসু, অপারেশন সাকসেস, বান্টিকে আমরা ধরে নিয়ে যাচ্ছি। কিন্তু শালার বেটা মুখ খুলিচ্ছে না, মেলা টর্চার করছি, বারবার করছে আমি এই হামলার সাথে জড়িত না। তা আপনি কেমনে জানবে পাইছিলেন যে ইয়ে কাম করছে? মেজবা নামে আমার এক লোক আছে আমিন বাজারে, ককটেল ব্যান্ডে সাপ্লাই দেয়। ওই ওদের কথাবার্তা বলতে শুনছে, আর মেজ ভাই আমাকে ওদের লোকেশন দিছে।
তার মানে এর সাথে আরো কেউ জড়িত আছে? এই হামলার সময় অনেকেই ছিল। ওকে আপনি চোখ বান্ধে সাগর ঘাটে নিয়ে যান, ওখানে আমি আসতেছি। তে আর কি করবো, খতম করে দেবো নাকি? এর সাথে আগে কথা বলতে হবে। শত্রুদের নির্দিষ্ট করার সময় এসে গেছে ওসমান ভাই। আপনার সময় নষ্ট না করে দ্রুত চলে যান, আমি আসতেছি। ঠিক আছে। তাহলে শামসু আজকেই আমরা বগুড়া চলে যাই। হ্যাঁ যান, আর যেভাবে বললাম সেভাবে কার্যক্রম চালাবেন। মনে রাখবেন চাচা, এখন আমাকে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে। চারদিকে কিন্তু শত্রু উৎপাতে আছে, সো বি কেয়ারফুল। হ শামসু, বেচারাটা জেলে বসতে খালি ছটফট করছে, দেখো না কেন তাড়াতাড়ি বের করা যায় কিনা। চাইলেই তো আর জামিন করা যায় না, তার জন্য জেল খাটার তো বয়স হওয়া লাগবে। তারপরেও আমি জজের সাথে কথা বলতেছি, যত তাড়াতাড়ি বাড়ি জামিনের ব্যবস্থা কর্ম। আর শোনেন, রাব্বির গাড়িটা বেছে আনালের টাকাটা উদ্ধার করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। এই হাবিব ভাই চলেন তাহলে, ওঠা হোক। আচ্ছা ঠিক আছে। ওসমান ভাই আমাকে এটা কুল্লি লিয়েছেন, আমি তো বারবার করলাম আমি কিছু জানি না। তোর জীবনের শেষ সময় চলে যাচ্ছে রে বান্টি, সত্যি কথা কও, বাঁচতে পারবে। আমার ওপর হামলা করছিল কে? আমি হামলা করি নাই ভাই, ওসমান ভাই মিজাই আমাকে ধরে লিয়েছে। এ মাদারি, শামসু তোর সাথে কথা করছে, মুখ খুললে ব্যস্ত পারবো, না হলে হাঙ্গর দিয়ে খাওয়ামু। ইনকা ঝাঁকি মেরে লাভ নাই, জবান খোল মাদারি। আমিন বাজারের মেজবা কিন্তু সব কয়ে দিছে, তাই টাল্টি বাল্টি কইস না, জীবন কিন্তু খায় দেবো। আমাকে ক্ষমা করে দেন ভাই, আমার কোনো দোষ নাই। নাগরিক পার্টির তরিকুল ভাই আমাকে এই কাম করবে কইছিল। তোবালের বেটার সাথে আপনাকে ঝামেলা হওয়ার কারণে তরিকুল এই সুযোগটা নিছে। মূলত আমরা আপনাকে অ্যাটাক করবে গেছিলাম, কিন্তু ওটি ফাগল থেকে রমজানটা গুলি খেয়েছে। এ তোর সাথে যখন ডিল হয় তরিকুলের সাথে আর কে কে ছিল? তরিকুল একলাই আসছিল ভাই, আর তো কেউ নাই। তবে তরিকুলের সাথে কারো যোগসূত্রতা থাকতে পারে, সেটা আমি জানি না। তরিকুলের সাথে যে কারো যোগসূত্র আছে সেটা তুই কেমনে বুঝলো? গতকাল আসতে না তরিকুল ভাইয়ের সাথে কথা কে জানি তাকে ফোন দিল, দিয়ে করছে তাড়াতাড়ি বান্টিকে দেশের বাইরে বাইরে দিই, না হলে কিন্তু পরিস্থিতি খারাপ আছে। তখনই আমি বুঝতে পারছি ভাই আপনাকে মারার পিছনে আরো কারো হাত আছে, কিন্তু তাকে তো আর আমার কাছে ফেস করে নাই। আমি তো সবকিছু কয়ে দিলাম ভাই, এখন আমাকে ছাড়া দেন, জীবনটা ভিক্ষে দেন ভাই। আমি শামসু কোবা শামসু, সামান্য টেকার লোভে পরে আমার উপর হামলা করিস? আমার কাছে বেঈমানের কোনো স্থান নাই রে। আজকে তুক ছেড়ে দিলে পরবর্তীতে আবার আক্রমণ করব। তোর মতো সিসকে সন্ত্রাসী যদি আগেই শেষ করে দিতাম, তাহলে আজ পথের কাটা হয়ে দাঁড়াতো না। তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওপরে ভালো থাকিস। ওসমান ভাই চ্যাপ্টার ক্লোজ, এর ভিসা লাগে দেন। ক্যারে মিজান কুটিরে এদিকে আয় তো। কি হচ্ছে ভাই কোন? এ ময়ূরী কি ঘুম থেকে উঠছে? কি মানে ভাই, সেই কখন থেকে তো ঘরের দরজা বন্ধই দেখেছে। তে আপনি কি রাতে বেলা ভাবির সাথে আসিলেন না, ঝগড়া করছেন নাকি? নাকি ঘরেতে ঢুকতে দেয়নি ভাই? তুই যে এক লাইন বেশি বুঝিস, এটাই তোর বড় সমস্যা। তোকে আমি একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম, তার বদলে তুই কতগুলো উল্টাপাল্টা কথা বললু। শোন, চাষারা কোলে আসিচ্ছে, ময়ূরী কি রান্না করছে রে? আজকে তো রান্নাঘর চেক দিইনি ভাই, কিন্তু ভাবি কিছু না তো কিছু রান্না করছে। আর ভাই সকাল থেকে ইনকে ব্রাজিলের জার্সি পরে আছেন কে? আজকে ব্রাজিলের খেলা আছে বেরাতে 11টার সময়, এই জন্য সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি। হচ্ছে ভাবনেন না, বাস খাওয়ার জন্য আজকে রেডি হয়ে থাকেন। জাপান আজকে ব্রাজিলে জাতের তুলবি নে। না রে, বাস খাবি না, বিভিন্ন জায়গায় ব্রাজিলের জন্য দোয়া চাই বেড়াচ্ছি। ওই যে ফকির যাচ্ছে ভিক্ষা দিয়ে দোয়া চান, যাতে আপনাদের দল 7 আপ না খায়। বাবা রে, কয়েকটা টাকা না ভিক্ষা দেন, আমি এক অসহায় মানুষ। এ চাচা মিয়া, এই বয়সে যে ভিক্ষা করিচ্ছেন, বাড়ির কি চলবল নাই? না বাবা, এই 3 কুলে আমার কেউ নাই। ও আচ্ছা, তে আপনাকে 10টা টাকা ভিক্ষা দিচ্ছি, ব্রাজিলের জন্য দোয়া করেন। তে বাবা, ব্রাজিল জীবিত না মৃত? আরে জীবিত। তে সে মহিলা না পুরুষ? মহিলাও না পুরুষও না, আপনাকে দোয়া করবে করছে, খালি দোয়া করেন। আল্লাহ এই ব্রাজিল হিজড়ার সকল গুনাহ মাফ করে দিও, আর এই হিজড়ার সকল মনের আশা পূরণ করে দিও। অবশেষে ব্রাজিল হিজড়াকে তুমি জান্নাত নসিব করে দিও। চাচা মিয়া, আপনাকে আমি আরো 20 টাকা বেড়ে দিচ্ছি, আরো বেশি করে দোয়া করেন।
মাশাআল্লাহ, ব্রাজিল হিজড়া তুমি ধন সম্পদ বাড়াই দিও আল্লাহ। ভাই আপনার দলে তো হিজড়া বানা দিল, সে দগর ইচ্ছে ফকির। এ চোষর চুপ করে, চাচা বোঝেনি থেকে এই কথা কছে। ও চাচা, ব্রাজিল কোনো হিজড়া না, এটা ফুটবল খেলার দল। ও বাবা, সেটা তুমি কইবে না, আমি তো আরো মানুষ ভাবে দোয়া করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি ব্রাজিল দলের সকল মনের আশা পূরণ করে দিও, তারা জানি কাপ নিয়ে পারে। এইবার ঠিক আছে, যান, আপনি 10 টাকার বদলে 20 টাকা দিয়ে দিচ্ছি। এমি যান, ভিতরে মানি ব্যাগ থেকে 20 টাকার একটা নোট নিয়ে আয় তো। আচ্ছা ভাই। কি ব্যাপার বাচ্চু ভাই, গতকাল আসলাম দোকান বন্ধ, ফোন দিলাম ফোনও ধরলে না। বউটাক নিয়ে খুব প্যারার মধ্যে আসি রে ডন, শালির বেটির খালি অসুখ হয়, আজকে এটা কালকে ওটা এলে নিয়ে কয়েকদিন হলো দৌড়াদৌড়ির মধ্যে আছি, ফোন ধরবো কেমনে? এলি তো হবি, খাও তো সুদ, বরকত তো বাপ বাপ করে পোলাছে। সুদ খাও বাদ দেও, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। তোর যে আরো কথা রে ডন, সুদ খেলে এলে হবি নাকি? মূর্খের মতো কথা কাও কি জন্য? তোমার ভিতরে কলব তো মরে গেছে, এই জন্যই তো এলি কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তে শোনো, তোমাকে যে জন্য খুঁজেছিলাম তো ভাই, যে তোমার থেকে 5 লাখ টাকা পাই, সেই টাকা দিয়ে দাও। পাই, কিন্তু এখন তো সেটা দিবে পারবো না, মাস খানেক সময় লাগবে। তোতা ভাইক না আমি তখনই বলছিলাম যে আমার কয়েকটা দিন সময় দেন, তার মধ্যে দিয়ে দেবো। এই টাকাটা তখনই আমি উত্তরপাড়া ময়জলের কাছে দিয়ে দিছি। একা হাত ফেল মার্কা কথা কয় না তো, 23-24 তারিখে তোমার টাকা দেওয়ার কথা ছিল, তোতা ভাই কয়ে দিছে। আর এই টাকা তুমি আবার সুদের উপর লাগাছো, হাই রে লোক তুমি। ভাবলাম তোতা ভাই জেলেত গেছে, টাকা পয়সা এখন আর লাগবে না, সেজন্য বসে না রেখে কাজে লাগাছি। তাই এই টাকা তো এখন কোনোভাবেই দেওয়া সম্ভব না, আমার কয়েকটা দিন সময় দে। কোনো সময় দিয়ে পারবো না, ভাইয়ের জামিনের জন্য মেলা টাকা দরকার, তাই ঘাউরামি না করে এখনই টাকা দিয়ে দাও। তে তোতা ভাই কেঙ্কা আছে রে, একদিনও যাবে পারলাম না দেখা করার জন্য। এ বাচ্চু ভাই, আমি কি কই আর তুমি কি কও? বুঝছি তো রে ডন, কিন্তু আমার কাছে যে এখন টাকা নাই, কেমনে দেবো? শালা সুদেরু, তোমার কাছে টাকা নাই এটা আমাকে বিশ্বাস করবে করছো? দেখো, মাথা গরম হওয়ার আগে টাকাটা দিয়ে দাও, না হলে পরিস্থিতি গুলো খুব খারাপ হয়ে যাবে। এ ডন, রাগ হচ্ছে কি জন্য? টাকা তো আমি দেবই, খালি কয়েকটা দিন সময় দে। 1 ঘন্টার সময় দিয়ে পারবো না, তুমি কেমনে দিবে তুমি জানো। আচ্ছা তুই যা, আমাকে না সময় দে চিন্তা ভাবনা করার, কেমনে কি করা যায়। বাটুলের শ্বশুরে সুদের উপর টাকা দিছিলাম, তো দেখি ওটা আজকে নেওয়া যায় কিনা। তুমি আবার বাটুল চোরের শ্বশুরেকে সুদের উপর টাকা দিছিলে? তাছাড়া কি ওকে এমনি এমনি ছেড়ে দিছে রে? আয়নালের বাড়ির যে চুরি করছিল, ওই টাকা তো আমার কাছ থেকে সুদের উপর নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে দিনে তোমাকে সময় দিলাম, কালকে বলে আমি টাকা না নিয়ে এর থেকে যাবো না। ঠিক আছে যা। কি ব্যাপার, দোকানে যাওয়া বাদ দিয়ে এটি ঝিমাচ্ছ কিসের জন্য? দোকানে যাই আর কি করবো রে বউ, দোকানে কোনো মাল নাই, সেই জন্য খুলে মনে কয় না। তাই বসে বসে চিন্তা করেছি কোনো এনজিও থেকে কিস্তি তোলা লাগবে। বেন্নার বলে দাঁতের বুদ্ধি, নতুন করে সং তুলছে, সেলে কিস্তি শোধ করবি কারা? কে দোকানের থেকে যা লাভ হবে সেটাতে পারি আর কিস্তি চালামো। এক মুঠেই তো আর দেওয়া লাগিছে না, মাসে মাসে কিস্তি দেবো। না না, কিস্তির ঝামেলা যেমন না, তোর যা আছে ওটা নিয়ে লড়াচড়া কর। কিস্তি তুলবে দেবো না, তোর বাবার বাড়িতে 5 শতক জমি আছে, ওটা বেছে নিয়ে দে মাল তুলি। সারা জীবনের ওই 5 শতক জমি আমার সঞ্চয়, সেটার উপরও তোর চোখ পড়ছে, সুসদে চোখ কানা করে দিমু। তোর যে ভাবসাব দেখেছি, কালকে যদি আমার ছেড়ে দেয় ছল পড়লে আমি কুন্টি যাবো। কান খুলে শুনে রাখ, আমার জীবন থাকতে ওই জমির উপর কাউকে হাত দিবে দিমু না। আচ্ছা টাকা আমার ম্যানেজ করাই লাগবে, দেখি কোন লেখায় যাইতো, কারো কাছে টাকা হালত পাই নাকি। তুই যে ফকুন নিয়ে মানুষের কাছে হাত পাতাই লাগবি, যোগতা নাই যে। ঘরের মধ্যে 5 লাখ টাকা আসিল, সেই টাকাটা গায়েব করলো। লোভে পড়ে এই অকাম না করলে আমাদের কি দুর্দিন দেখা লাগে? এ সব সময় এলে কথাকে মনে তো আঘাত দিস না, আমি গুলো চা পান নিবার পারছি না। যেটি যাই খালি এই প্যান প্যানানি বাড়িতে এসে আমি কোনো শান্তি পাই না। এই দুনিয়া বেঁচে থেকে আমার জন্য অসহ্য হয়ে গেছে। সব সময় তুই যদি এরকম করিস, আমি গুলো জীবনটা দিয়ে দেবো। তোর তো মরারও যোগতা নাই, মরলে শান্তি পায়, যা মরেক গা। বাড়ির থেকে যে চলে গেছিলাম, কৃষক যে এলাম, তোর সাথে সংসার করাই আমার ভুল। আর সংসার করার দরকার নাই, আমি যেহেতু তোর 2 চোখের বিষ হয়ে গেছি, আজকেই জীবন দেবো। যা যা মরেক গা। এনকা জীবনে কি দাম আছে? না আছে ঘরের শান্তি, না আছে মনের শান্তি। আল্লাহ, এত চাপের মধ্যে হামাক ফেলাছো, এই পৃথিবীতে আমার দম বন্ধ হয়ে আসছে। না, সবার যখন আমি এতবার বোঝা হয়ে গেছি, এই জীবন আর রাখবো না। এই পৃথিবীর থেকে আয়নাল চলে গেলে সবাই শান্তি পাবেনি, কিন্তু মরমু কিরম করে? গোলাপ দড়ি দেবো নাকি বিষ খামো?
না এলে করা যাবি না, তার সে পাহাড়ের ভিতরে লাভ দেবো যাতে গোলাপি আমার লাশও খুঁজে না পায়। ডিসিশন ফাইনাল, এখনই মরবার যাবো।